সীতাপুর গ্রামের বাসিন্দা রামু নির্জন জঙ্গলে গাছের নিচে বসে নিজে নিজে কথা বলছিল। আরে ভাই, তুমি কে? আর এই নির্জন জঙ্গলে কেন বসে আছো? আমি সীতাপুর গ্রামের বাসিন্দা এবং আমার নাম রামু। আমি একজন খুব দরিদ্র মানুষ। আজ সকালেই আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করেছে এবং আমাকে কড়া কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে আমাকে বলেছে আমি যেন গিয়ে অনেক ধন সম্পদ কামিয়ে আনি। এই জন্যেই আমি কোনো কাজের খোঁজে বাড়ি থেকে বের হয়েছি এবং হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এই গাছের নিচে বসে পড়েছি। এই ব্যাপার, আমি দেবপুরের বিখ্যাত জ্যোতিষী চন্দ্রনারায়ণ। তুমি যদি চাও তবে আমি তোমার দারিদ্র্য দূর করে তোমাকে রাজা বানিয়ে দিতে পারি। আপনি সত্যি বলছেন? সত্যি কি এমনটা হতে পারে? আমার বিশ্বাস হয় না। হ্যাঁ রামু, আমি সত্যি বলছি, এমনটা হতে পারে, কিন্তু রাজা হওয়ার জন্য তোমাকে একটু কষ্ট সহ্য করতে হবে। কষ্ট? কেমন কষ্ট? আমি সব রকম কষ্ট সহ্য করতে রাজি আছি। আমার এই অভাবের সংসার ভালো লাগে না। আপনি যেমন করে হোক আমার অভাবের জীবন দূর করে দেন। আমাকে তোমার হাতে রাজযোগের রেখা তৈরি করতে হবে। আমাকে কাটারি দিয়ে তোমার হাতের তালুতে একটি রেখা টানতে হবে। এমনটা করলে তোমার একটু ব্যথা অনুভব হবে ঠিকই, কিন্তু তারপর তোমার ভাগ্য বদলে যাবে এবং তোমার ভাগ্যের বন্ধ দরজা চিরতরের জন্য খুলে যাবে। জ্যোতিষীর কথা শুনে রামু চিন্তায় পড়ে গেল এবং কিছুক্ষণ ভাবার পর সে বলতে লাগল, জ্যোতিষী মশাই, আপনি জলদি আমার হাতের তালুতে এমন একটি রেখা টেনে দিন। এটি শুনে জ্যোতিষী তার কাটারি বের করলেন এবং রামুর হাতে একটি রাজযোগের রেখা তৈরি করে দিলেন। রামু, এখন তুমি এখান থেকে যাও। তোমার ভাগ্যে রাজযোগ এখন তৈরি হয়ে গেছে। শীঘ্রই তুমি কোনো দেশের রাজা অবশ্যই হবে। রামু জ্যোতিষীকে প্রণাম করল এবং সেখান থেকে চলে গেল। তার যাবার পর জ্যোতিষীও দেবপুরের দিকে রওনা হলেন। রামু খুশিতে লাফাতে লাফাতে এগিয়ে যাচ্ছিল। রাজা হওয়ার খুশিতে সে কাজ খোঁজার কথা পুরোপুরি ভুলে গিয়েছিল। এখন সে ভাবছিল, যখন আমি রাজা হয়ে যাব তখন গ্রামবাসীদের দেখাবো যে আমি অপদার্থ নই। আমাকে রাজা হতে দেখে আমার স্ত্রী জানকী এবং বাচ্চারা খুব খুশি হবে। এই নগরে যাওয়ার আগে কেননা আমি এই মন্দিরে মাথা নত করে যাই। এই ভেবে রামু কাছের একটি মন্দিরে চলে গেল। মন্দিরে গিয়ে সে ভগবানের মূর্তিকে প্রণাম করল এবং বলতে লাগল, হে প্রভু, আমার মতো দুঃখের ডাক শুনে নিন এবং আমাকে গরিব থেকে রাজা বানিয়ে দিন। তখনই দুজন সৈনিক সেখানে এলো এবং রামুকে বলতে লাগল, তোমাকে আমাদের মহামন্ত্রী ডেকেছেন। কিন্তু কেন? আমি কোনো ভুল করলাম না তো? এই প্রশ্নের উত্তর তো মহামন্ত্রীই দেবেন। তিনি তোমার প্রতীক্ষা করছেন। আচ্ছা, তাহলে চলুন। রামু সৈনিকদের সাথে চলতে লাগল। সে যখন রাজমহলের উঠোনে পৌঁছালো তখন মহামন্ত্রী এগিয়ে এসে তাকে স্বাগত জানালেন এবং বলতে লাগলেন, আসুন হুজুর, আপনাকে স্বাগত। এই মহামন্ত্রী আমাকে এত আদর কেন দিচ্ছে? এসব কিসের ব্যাপার? আমি কোনো চক্করে তো ফেসে যাচ্ছি না তো? হুজুর, আপনি মনে কোনো প্রকার সন্দেহ রাখবেন না। আমরা তো আপনাকে একটি খুব উঁচু পদে বসাতে চলেছি। কিসের উঁচু পদ? সেটা কোন প্রকার? হ্যাঁ হুজুর, আজ থেকে আপনি দৌলতপুর রাজ্যের নতুন রাজা হবেন। রাজা? আর আমি এ কি শুনছি? আমি কি খোলা চোখে কোনো স্বপ্ন দেখছি? না হুজুর, এটি স্বপ্ন নয়, বরং একদম সত্যি। আজ সকালেরই কথা। দৌলতপুর রাজ্যে আমাদের মহারাজ দৌলত সিংহের মৃত্যু হয়েছে। উনার কোনো সন্তান ছিল না, তাই এই রাজ্যের নিয়ম অনুযায়ী রাজার মৃত্যুর 2 দিনের মধ্যে যে বিদেশি সবার আগে এই মন্দিরে মাথা নত করবে সেই রাজা হবে। আর আপনিই প্রথম বিদেশি যে আমাদের এই প্রথা পূরণ করেছেন, তাই আজ থেকে আপনিই আমাদের রাজা। রামু মনে মনে ভাবতে লাগল, জ্যোতিষী আমার হাতে যে রেখা বানিয়ে দিয়েছিলেন তা এত তাড়াতাড়ি নিজের জাদু দেখিয়ে দিল। আমি তো সত্যি সত্যি রাজা হয়ে গেলাম। হুজুর, আপনি কিসের চিন্তায় ডুবে গেলেন? চিন্তা ভাবনা ছাড়ুন আর আমাদের সাথে প্রাসাদে চলুন। সেখানে আজই আপনার রাজ্যাভিষেক করা হবে। তারপর মন্ত্রী সম্মানের সাথে রামুকে রাজপ্রাসাদে নিয়ে যান। সেখানে রামুর রাজ্যাভিষেক করা হলো। ভাগ্য বদলাতেই রামু এখন রাজা হয়ে গিয়েছিল। সেই সাথে সে রামু থেকে এখন রামেশ্বর সিংহ হয়ে গেছে। অপরদিকে যখন অনেক সময় পার হয়ে গেল এবং রামু বাড়ি ফিরল না, তখন জানকী দুশ্চিন্তায় পড়ে গেল। হে ভগবান, এখন আমি ওনাকে কোথায় খুঁজব? গ্রামের সবার কাছে তো ওনার কথা জিজ্ঞেস করেছি, কিন্তু কোথাও ওনার খোঁজ মিলছে না। গ্রামবাসীদের বলতে শুনেছি যে ওনাকে দুপুরে গ্রামের বাইরে যেতে দেখা গেছে। হে ভগবান,
উনি কোথায় গিয়ে থাকবেন? উনি ঠিক আছেন তো? ওনার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। অন্যদিকে রামু যে রাজা হয়ে গিয়েছিল সে ভাবছিল, ভগবান আমার দিন ফিরিয়েছেন। এখন তো আমি এই রাজ্যের রাজা হয়ে এখানে রাজত্ব করব। নিজের গ্রামে কখনো ফিরে যাব না। কালকেই আমি সৈনিকদের পাঠিয়ে জানকী আর বাচ্চাদেরও এখানে আনিয়ে নেব। ওরা তিনজনে আমাকে রাজা হতে দেখে খুব খুশি হবে। আচ্ছা, যদি জানকী আর বাচ্চাদের আনিয়ে নিই, তবে ওদের দেখে এখানকার লোকেরা বুঝে যাবে যে আমি আসলে খুব গরিব পরিবারের। না না, আমি ওদের এখানে আনব না, নিজের ঠিকানাও ওদের দেব না। জানকী আমাকে আমার ঘর থেকেই বের করে দিয়েছিল এবং আমাকে কত অপমান করেছিল। সে আমার স্ত্রী হওয়ার যোগ্যই নয়। এখন আমি তো রাজা হয়ে গেছি। এখন আমি কোনো দেশের রাজকুমারীকে বিয়ে করব। এটি ভেবে রামু চোখ বন্ধ করল এবং পরম শান্তিতে ঘুমিয়ে পড়ল। মহামন্ত্রী মশাই, আমি দেবপুরের জ্যোতিষী চন্দ্রনারায়ণকে এখানে দেখতে চাই। ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। মহামন্ত্রী তখনই একজন সৈনিককে আদেশ দিলেন যেন সে দেবপুরের দিকে রওনা হয় এবং জ্যোতিষী চন্দ্রনারায়ণকে এখানে ডেকে নিয়ে আসে। ওই সৈনিক দেবপুরে পৌঁছে জ্যোতিষী চন্দ্রনারায়ণের সাথে দেখা করল এবং বলতে লাগল, জ্যোতিষী মশাই, আপনাকে দৌলতপুরের রাজা রামেশ্বর সিংহ ডেকেছেন। আমাকে আদেশ দিয়েছেন যেন আমি আপনাকে সাথে করে দৌলতপুরে নিয়ে যাই। দৌলতপুরের রাজা আমাকে মনে করেছেন? আমি তো ওনাকে চিনিই না, তবে উনি আমাকে কেন ডেকেছেন? আচ্ছা, এমনটা নয় তো আমার জ্যোতিষবিদ্যার খ্যাতি ওনার কাছে পৌঁছে গেছে এবং উনি নিজের হাত দেখিয়ে ভবিষ্যৎ জানতে চাইছেন? চন্দ্রনারায়ণ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ঠিক আছে, আমি এখনই তোমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত। আরে রামু, তুমি এত তাড়াতাড়ি রাজা হয়ে যাবে, এটা তো কখনো স্বপ্নেও ভাবিনি। জ্যোতিষী মশাই, এখন আমি রামু নই, বরং রাজা রামেশ্বর সিংহ। এ তো সব আপনার কৃপার ফল। আপনি যদি কাটারি দিয়ে আমার হাতে ওই রেখানোয়া বানাতেন, তবে আজ আমার ভাগ্য বদলাতো না। আপনার কারণেই আমি রাজা হয়েছি। তাই আমি পুরস্কার হিসাবে আপনাকে হীরা জহরত বোঝাই 5টি হাতি দিতে চাই এবং এর সাথে 10,000 স্বর্ণ মুদ্রা আপনাকে পুরস্কার দেওয়ার ঘোষণা করছি। পুরস্কারের কথা শুনে জ্যোতিষী খুব খুশি হলেন এবং বললেন, ধন্যবাদ মহারাজ, আমি আপনার এই উপহার গ্রহণ করছি। জ্যোতিষী মশাই, আপনি সময় পেলে আমাদের সাথে দেখা করতে আসবেন। আপনার সাথে দেখা হলে আমাদের খুব ভালো লাগবে। জ্যোতিষী পুরস্কার নিয়ে নিজের নগরে ফিরে গেলেন। জ্যোতিষী যাওয়ার পর রামু মনে মনে ভাবতে লাগল, এখন আমি এই দেশের রাজা হয়ে গেছি, তাই আমার এমন কোনো কাজ করা উচিত যাতে দৌলতপুরের সব প্রজাদের ওপর আমার প্রতাপ ছড়িয়ে পড়ে। কেননা আমি প্রতিবেশী রাজার ওপর আক্রমণ করে তাকে হারিয়ে দিই এবং তার রাজ্য নিজের রাজ্যের সাথে মিশিয়ে নিই। এমনটা করলে আমার রাজ্য আরও বড় হবে, মানুষ আমাকে আরও বাহবা দেবে। এই ভেবে সে মহামন্ত্রীকে নিজের কাছে ডাকল এবং বলতে লাগল, মহামন্ত্রী মশাই, আমাদের রাজ্যের সবচেয়ে কাছের প্রতিবেশী রাজ্য কোনটি এবং সেখানকার রাজাকে? আমাদের রাজ্যের সীমানা ঘেঁষা সবচেয়ে কাছের রাজ্য হল বিজয়পুর এবং সেখানে রাজা সুদর্শনের রাজত্ব। মন্ত্রীমশাই, সেনাকে যুদ্ধে যাবার আদেশ দিন। আমরা আজই যুদ্ধের জন্য রওনা হব। যুদ্ধ? মহারাজ, আপনি কার সাথে যুদ্ধ করতে চান? আমাদের তো কোনো রাজার সাথে কোনো শত্রুতাও নেই। রাজা সুদর্শনের সাথে তো আমাদের বন্ধুত্বের সম্পর্ক। আপনার আগের মহারাজ দৌলত সিংহের তো ওনার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। এটি শুনে রামু ক্ষেপে উঠল এবং বলল, মহামন্ত্রী মশাই, আমি আপনাকে এখানে এই জন্য ডাকিনি যে আপনি আমাকে উপদেশ দেবেন। রাজা আপনি না আমি। রাজা তো আপনি এবং আপনিই থাকবেন, কিন্তু আমার আপনার কাছে হাত জোড় করে বিনতি এই যে এখন আপনি রাজনীতিতে নতুন, তাই রাজা সুদর্শনের ওপর আক্রমণ করার মতো ভুল সিদ্ধান্ত না নিয়ে একবার এই বিষয়ে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। আমি এটা মানি যে বিজয়পুর রাজ্য আমাদের রাজ্যের থেকে ছোট এবং রাজা সুদর্শনের কাছে সেনাও আমাদের থেকে কম। আক্রমণ করলে উনার হার এবং আমাদের জয় একদম নিশ্চিত, কিন্তু বিনা কারণে রাজা সুদর্শনের ওপর আক্রমণ করা বুদ্ধিমানীর কাজ হবে না। মন্ত্রীমশাই, অনেক হয়েছে, আপনার ভাষণ বন্ধ করুন। আমি রাজা, আর রাজা একবার যে ফয়সালা করে তা কখনো বদলায় না। যুদ্ধ তো এখন হবেই। যান, আপনি গিয়ে এখনই সেনাকে যুদ্ধের জন্য তৈরি থাকার আদেশ দিন। যেমন আপনার ইচ্ছা মহারাজ, আপনাকে বোঝানো আমার দায়িত্ব ছিল এবং আমি আমার কাজ পূর্ণ করেছি।
আমি এখনই গিয়ে সেনাপতি মশাইকে আপনার আদেশ শুনিয়ে দিচ্ছি। এতটুকু বলে মহামন্ত্রী সেখান থেকে চলে গেলেন। যখন তিনি সেনাপতির কাছে পৌঁছালেন তখন বললেন, সেনাপতি মশাই, আমাদের রাজা রামেশ্বর সিংহ আজই বিজয় রাজ্যের ওপর আক্রমণ করতে চান। আপনি যত দ্রুত সম্ভব পুরো সেনাকে একত্রিত করুন এবং যুদ্ধের জন্য তৈরি হয়ে যান। মহারাজের একই হল মন্ত্রী মশাই, আপনি মহারাজকে এই আক্রমণের ব্যাপারে মানা করেননি? আমি মহারাজকে অনেক বুঝিয়েছি, কিন্তু উনি তো নিজের জিদ ধরে বসে আছেন, তাই এখন যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা নেই। তাহলে ঠিক আছে মহামন্ত্রী মশাই, আদেশ পালন করা আমাদের কর্তব্য। আমি শীঘ্রই সব সৈনিকদের জোগাড় করছি এবং তাদের যুদ্ধের জন্য তৈরি করছি। তারপর যুদ্ধের সব প্রস্তুতি সম্পন্ন করা হলো। এটি দেখে রাজা সুদর্শন ভাবতে লাগলেন, আমার পুরো সেনা খতম হওয়ার আগে এবং দৌলতপুরের নতুন রাজা আমাকে বন্দি করার আগে আমাকে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, নয়তো দৌলতপুরের নতুন রাজা আমাকে বন্দি করে মেরে ফেলবে। এই ভেবে রাজা সুদর্শন অনেকটা দূরে পৌঁছে গেলেন এবং ভাবতে লাগলেন, এখন আমি এখান থেকে কোথায় যাব? রাজপ্রাসাদে মহারানী এবং যুবরাজ দুজনেই একা রয়ে গেছেন। আমাকে এখান থেকে আমার গুরু মতঙ্গ ঋষির আশ্রমে যাওয়া উচিত, হয়তো তিনিই আমাকে কোনো পথ দেখাবেন। সেখানে পৌঁছানোর পরই আমি মহারানী আর যুবরাজকে উনার আশ্রমে আনিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই তিনি ঋষির আশ্রমে পৌঁছে গেলেন এবং ঋষিকে বলতে লাগলেন, প্রণাম গুরুদেব। বেটা সুদর্শন, তুমি এখানে কিভাবে, আর তোমার এই হাল কিভাবে হলো? দৌলতপুরের নতুন রাজা হঠাৎ বিজয়পুরের ওপর হামলা করে দিয়েছে। এ তো খুব খারাপ হলো বেটা। এবং নিজের সেনাকে হারতে দেখে আমি আপনার আশ্রমে এসেছি। গুরুদেব, আমি রাজপ্রাসাদে আমার মহারানী ত্রিশলা আর যুবরাজকে একা রেখে এসেছি, পাশের শত্রু ওই দুজনকে মেরে না ফেলে। না বেটা, এমনটা হবে না। আমি এখনই আমার কোনো শিষ্যকে বিজয়পুর প্রাসাদের দিকে পাঠাচ্ছি এবং তোমার পরিবারকে এখানে একদম ঠিকঠাক আনিয়ে নেব। তুমি একদম চিন্তা করো না। ওই সময়ে মতঙ্গ ঋষি তার এক শিষ্যকে রাজা সুদর্শনের রাজ্যে বিজয়পুরের দিকে পাঠিয়ে দিলেন, রানী আর রাজকুমারকে নিয়ে আসার জন্য। মহারাজ, বিজয়পুরের সমস্ত সেনা এখন হেরে গেছে। এখন আপনার কি আদেশ? মহামন্ত্রী মশাই, রাজা সুদর্শন এখনও আমাদের কবজায় আসেনি, তাই ওনাকে ধরার জন্য দ্রুত মহারানী ত্রিশলা ও যুবরাজ দুজনকে বন্দী করেন। এরপর এই দুজনকে গ্রেফতার করে অন্ধকার কুঠুরিতে ফেলে রাখা হলো। মনে হয় রামেশ্বর সিংহকে রাজা বানিয়ে আমরা ঠিক করিনি। এ তো খুব নিষ্ঠুর যে নারী আর শিশুদেরও কারাগারে রাখে। রাজা সুদর্শনকে পাওয়া যায়নি তো কি হয়েছে, উনার স্ত্রী আর উনার ছেলে তো আমাদের খাঁচায় বন্দী। একদিন না একদিন রাজাও আমাদের খাঁচায় ধরা দেবেন। ঠিক ওই সময় মতঙ্গ ঋষির শিষ্য বিজয়পুরে প্রবেশ করল এবং সে সেখানে লোকেদের কথা বলতে শুনল। কি রে দাদা, কিছু শুনছো? রাজা সুদর্শন তো কোথাও পালিয়ে লুকিয়ে গেছেন, কিন্তু রাজা রামেশ্বর মহারানী ত্রিশলা ও যুবরাজকে বন্দী করে নিয়েছেন। এই রাজ্যের যেন কি অবস্থা হয় ভগবান ভালো জানে। ওদের মুখে এই সমস্ত কথা শুনে শিষ্য ভাবতে লাগল, এটি ভালো হলো না। আমি তো এখানে মহারানী আর যুবরাজকে নিতে এসেছিলাম, কিন্তু ওনাদের তো শত্রুরা বন্দী করে নিয়েছে। এখন আমার প্রাসাদে যাওয়া একদম বেকার। আমার এখান থেকেই ফিরে যাওয়া উচিত। এই ভেবেই শিষ্য সেখান থেকেই ফিরে গেল। আশ্রমে পৌঁছে সে এই খবর ঋষি এবং রাজা দুজনকেই দিয়ে দিল। তখন রাজা সুদর্শন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, গুরুদেব, ও আমার রানী আর আমার প্রিয় ছেলেকে বন্দি করে নিয়েছে। ও এটা ভালো করেনি। আমরা কার কি ক্ষতি করেছিলাম যে আমাদের সাথে এই অন্যায় হলো? এতটুকু বলে রাজা সুদর্শন ফুপিয়ে কাঁদতে লাগলেন। তখন গুরুদেব তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, বেটা, তুমি ধৈর্য ধরো। পাপের ঘোড়া একদিন না একদিন পূর্ণ হয়ই। একদিন না একদিন রাজা রামেশ্বর সিংহ তার পাপের সাজা অবশ্যই পাবে। গুরুদেব, আমার তো সব লুট হয়ে গেল। এখন আমি কোথায় যাব? বেটা, তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এখন তুমি এখানেই আমাদের আশ্রমে থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি, যে কোনো উপায়ে আমি তোমাকে তোমার রানী আর ছেলেকে ফিরিয়ে দেব। যেমন আপনার আজ্ঞা গুরুদেব। ধীরে ধীরে এই ঘটনা পার হওয়ার 5 দিন হয়ে গেল। পঞ্চম দিন মহামন্ত্রী রাজাকে বললেন, হুজুর, আমাদের এখানে নিয়ম আছে যে যখনই এই দেশের কোনো নতুন রাজা হয় তখন সে সবার আগে জঙ্গলে শিকার করতে যায়, আর এই শিকারে রাজাকে একদম একাই যেতে হয়।
মহামন্ত্রী মশাই, যদি এমন কথা ছিল তবে আপনি আগে আমাকে কেন বলেননি? মহারাজ, আপনি এই কথাটি বলার সুযোগই বা কোথায় দিলেন? আপনি তো রাজা হতেই বিজয়পুর আক্রমণ করতে চলে গেলেন। যাই হোক, কোনো ব্যাপার না মহামন্ত্রী মশাই, তখন না হয়নি, তো আমি এখনই শিকারের জন্য জঙ্গলে চলে যাচ্ছি। রামু ওই সময়ে শিকারের জন্য জঙ্গলের দিকে চলে গেল। অন্যদিকে রাজা সুদর্শন নিজের গুরুদেবের কুটিরে থাকছিলেন। গুরুদেব রাজাকে বললেন, রাজন, আমি আমার যোগ বলে জানতে পেরেছি যে তোমার শত্রু রাজা রামেশ্বর সিংহ আজ এই বনে শিকার করতে আসব। এটি শুনে রাজা সুদর্শন চমকে উঠলেন এবং বললেন, আমি ওকে জ্যান্ত ছাড়ব না। আমাকে ওর কাছ থেকে আমার বরবাদির বদলা নিতে হবে। রাজন, তুমি রেগে যেও না। যদি তুমি নিজের হাতে রাজা রামেশ্বর সিংহকে হত্যা করো, তবে অবশ্যই তোমাকে নরহত্যার পাপ লাগবে। তুমি রাজা রামেশ্বর সিংহের ওপর বদলা অবশ্যই নিতে পারো, কিন্তু এমনভাবে নাও যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। আমি আপনার কথা বুঝতে পারলাম না। রাজন, আমি যা তোমাকে বলছি তা মন দিয়ে শোনো। এইভাবে গুরুদেব রাজা সুদর্শনকে নিজের পরিকল্পনা বোঝাতে লাগলেন। পুরো পরিকল্পনা শোনার পর রাজা বললেন, গুরুদেব, আপনার পরিকল্পনা তো খুব ভালো। তাহলে বাইরে গিয়ে রামেশ্বর সিংহের আসার অপেক্ষা করি। ঠিক সেই সময় রাজা রামেশ্বর সিংহের সামনে হাজির হয় ভয়ঙ্কর ক্ষুধার্ত সিংহ। রামেশ্বর সিংহের সামনে থাকা সিংহ দেখে ভয় পেয়ে যায়। এরপর রাজা সুদর্শন রামেশ্বর সিংহকে সিংহের হাত থেকে মুক্ত করে। আপনি কে? আমার জীবন বাঁচালেন। আপনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ক্ষুধার্ত সিংহ থেকে বেঁচে থাকা। আপনি বলুন, কে আপনি? আমি একজন সাধারণ মানুষ। আমি এক ঋষির আশ্রমে থাকি। আমার ঋষির আমার থেকে বহু জ্ঞানী। উনি আমাকে তন্ত্র সাধনা শেখাচ্ছেন। আপনি কি ঋষির সাথে দেখা করবেন? এরপর রাজা রামেশ্বর সিংহ ঋষির কাছে যান। প্রণাম ঋষি মহারাজ। এই নির্জন বনে আপনার মতো তপস্বী সাধুর সাথে দেখা হয়ে গেল, এটি তো আমি কখনো ভাবিনি। আপনি আমাকে আপনার সেবক মনে করুন এবং আপনার পুরো পরিচয় দেন। আপনি আমাকে নিজের পরিচয় দেন যে আপনি কে। শোনো রাজন, আমি অনেক সময় ধরে এখানেই এই বনে থাকছি। সৃষ্টির শুরুতে আমার জন্ম হয়েছিল, তখন থেকে আমি এখানে। আমাদের আবার কি পরিচয়? আমরা তো সন্ন্যাসী মানুষ। আপনি সৃষ্টির শুরুতে জন্মেছেন, আর এত বছর পরেও আপনি বেঁচে আছেন। এতে অবাক হবার কিছু নেই। তপস্যা দিয়ে সবকিছুই সম্ভব। তপস্যা দিয়েই আমি সর্বজ্ঞ হয়েছি। চাইলে আমি তোমাকে এই কথার প্রমাণ এখনই দিতে পারি। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি সাধারণ মানুষ নও, তুমি হলে রাজা রামেশ্বর সিংহ। ঋষিবর, আপনি তো সত্যি অন্তর্যামী। ঋষিবর, আপনি দয়া করে কাল মহাভোজে আসতে হবে আপনাকে। আমার রাজপ্রাসাদে স্বাগতম। রাজন, আমি তোমার নেমন্তন্ন রক্ষা করতে পারবো না, তবে তুমি মন খারাপ করো না। আমার শিষ্য তোমার নেমন্তন্ন রক্ষা করবে। এরপর রামেশ্বর সিংহ তার রাজপ্রাসাদে চলে গেলেন। দৌলতপুরের মহারাজকে তো পাওয়া গেল না। এখন আপনি চলুন মহারাজ, দেখবেন দৌলতপুরের মহারাজের কোষাগারে কি ধন সম্পদ আছে। মহামন্ত্রী মশাই, এ তো ধন সম্পদের মাঝে এই খালি বাক্স কেন? এই বাক্সে ধন সম্পদ কোথায়? মহারাজ, গত বছর এই রাজ্যে ভয়ঙ্কর খরা পড়েছিল। তখন এই সিন্দুকগুলোর স্বর্ণমুদ্রা দুর্ভিক্ষে পীড়িত জনতার মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে মনে হয়, তাই তখন থেকে এই সিন্দুকগুলো খালি। মহামন্ত্রী মশাই, খরা তো গত বছর পড়েছিল। এই বছর রাজ্যের প্রত্যেক মানুষের কাছ থেকে 50 স্বর্ণমুদ্রা কর হিসেবে নেওয়া হোক এবং এই খালি সিন্দুকগুলো দ্রুত পূরণ করা হোক। মহারাজ, এটি আপনি কি বলছেন? দুর্ভিক্ষের থেকে এখনো মানুষ পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। এত তাড়াতাড়ি তাদের ওপর এত ভারী কর চাপানো ঠিক নয়। রাজা, আমি নাকি আপনি? যা বলছি তাই করুন। এরপর মন্ত্রী আর কোনো কথা বলল না। অপরদিকে গুরুদেব রাজা সুদর্শনকে একটা জড়িবুটি বোতল দেয় আর বলে, এটা যেন রাজা রামেশ্বর সিংহের হাতে ঢেলে দেওয়া হয়। এর ফলে তান্ত্রিকের দেওয়া রেখা মুছে যাবে। এরপর রাজা সুদর্শন রামুর কাছে পৌঁছালেন। ঋষিবর, স্বাগতম আপনাকে। রাজন, নিজের হাত এগিয়ে দিন। আমি আপনার হাত অমৃত দিয়ে ধুয়ে দিতে চাই। এরপর রাজা সুদর্শন রাজা রামেশ্বর সিংহের হাতে বোতলের জড়িবুটি মিশ্রিত পানি ঢেলে দেয়। সাথে সাথে তান্ত্রিকের কাটারি দিয়ে রেখা মুছে যায় আর রাজা রামেশ্বর সিংহ থেকে রামু হয়ে যায়।
তুই আমার নির্দোষ পরিবার আর আমার রাজ্যের অনেক ক্ষতি করেছিলি। এটি তারই পরিণাম। আজ আমি আমার বদলা পূর্ণ করলাম। এটি দেখে মহামন্ত্রী ভাবতে লাগলেন, যাই হোক, অহংকারী রাজার হাত থেকে মুক্তি তো মিলল। রামু ঠিক তখন মনের কষ্টে রাজদরবার থেকে বিদায় নিল এবং ভাবতে লাগল, হায় আমার কপাল, তুই আমার সাথে কেমন রসিকতা করলি। আগে তো রাজা বানালি, আর তারপর কয়েকদিন পরেই আবার। তখনই রামুর সামনে একজন সাধু প্রকট হলেন। রামু তখন বলতে লাগল, সাধু মহারাজ, আমার সাথে এমনটা কেন হলো? সাধু তখন রামুকে বলল, জ্যোতিষী চন্দ্রনারায়ণ তোমার সাথে রসিকতা করেছে। সে জোর করে একটি নকল ভাগ্যরেখা তোমার হাতে বানিয়েছিল, যাতে তুমি রাজা হয়ে গিয়েছিলে। অথচ তোমার ভাগ্যের ফয়সালা তো ভগবান করে। যখন তোমার ভাগ্যে রাজা হওয়াই ছিলই না, তবে জ্যোতিষী তোমার ভাগ্য কিভাবে বদলে দিতে পারে? আর তার থেকে বড় কথা, তুমি রাজা হয়ে মহিলা বাচ্চাদের কারাগারে রাখছ, অসহায় কৃষকদের ওপর কর চাপিয়ে দিচ্ছ। তাই তোমার এই পরিণতি। এটি শুনে রামুর মুখ শুকিয়ে গেল। রামু, এখন তুমি এখান থেকে নিজের বাড়িতে ফিরে যাও। তোমার স্ত্রী আর বাচ্চারা তোমার জন্য অপেক্ষা করছে। যাও, পরিশ্রম করো আর নিজের পরিবারের লালন পালন করো। বাস, এটাই তোমার ভাগ্যে লেখা আছে। এরপর সাধু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং তারপর রামু নিজের বাড়ির দিকে চলতে লাগলো। ভিডিওটা ভালো লাগলে জলদি সাবস্ক্রাইব করো।